শামীমদা, বিতর্ক তো শিক্ষা দপ্তরকে কোনোভাবেই দেখছি পিছু ছাড়ছে না, কারণ এসএলএসটি 2016-র পাশাপাশি প্রাইমারি রিক্রুটমেন্টও আপনারা যেমনটা বলে থাকেন যে 2011 পরবর্তী সমস্ত রিক্রুটমেন্টে বিতর্ক। কি বলবেন? দেখুন, বিতর্কের বিষয় নয়, বলুন সমস্ত রিক্রুটমেন্টেই দুর্নীতি, এবং প্রাথমিকের দুর্নীতি এসএসসির থেকেও বেশি। এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তার কারণ আমি মামলা করতে গিয়ে দেখেছি, যেমন প্রাথমিকের সোমেন নন্দীর মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই, ইডি তদন্ত করছে। হুম। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন যে বিভিন্ন নাম উঠে আসছে যে এরা এই বিধায়ক, এই সাংসদ, এই এমপি, তারা নাম রেকমেন্ড করেছেন, অর্থাৎ পদের ব্যবহার করে নাম রেকমেন্ড করেছেন। হুম। আমরা আইনি পরিভাষায় বলি ফেভারিটিজম দেখিয়েছেন, নেপোটিজম দেখিয়েছেন। হুম। তার কারণ হচ্ছে, দেখুন, এই যে পদাধিকারীরা, যে বিভিন্ন পদাসীন ব্যক্তিরা, কেউ এসপি, কেউ বিধায়ক, কেউ সাংসদ, নিয়োগের যে আইন, সেখানে তো তাদের রেকমেন্ড করার কোনো প্রভিশন নেই। নিয়োগের আইন খুব পরিষ্কার। মাধ্যমিকে কত নম্বর পেয়েছে, এইচএসে কত নম্বর পেয়েছে, টেটে কত মার্কস পেয়েছে, ট্রেনিং কত মার্কস পেয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে কিনা, তার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে। সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। সেখানে একজন এমএলএরই বা রেকমেন্ড করার কি আছে, একজন এসপিরই বা রেকমেন্ড করার কি আছে? একেবারেই। এবং আপনি যদি দেখেন তাহলে যারা রেকমেন্ড করছে তারা কারা? তারা হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, অথবা তৃণমূল কংগ্রেসের অতি ঘনিষ্ঠ মানুষজন যারা বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছেন। হুম। যেমন ধরুন ভারতী ঘোষ, হুম। কিন্তু একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন, পরবর্তীতে তিনি মায়ের ছানা গিয়ে বিজেপিতে হুম। নাম লিখিয়েছিলেন। হুম। আবার এই যে দিব্যেন্দু অধিকারী নাম উঠে আসছে, হুম। তিনিও একসময় তৃণমূল কংগ্রেস, তিনি তার দাদা সবাই তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার বাবাও হুম। এখন বর্তমানে বিজেপিতে জয়েন করেছেন। হুম। এছাড়াও শওকত মোল্লা, তিনিও তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার জন্যই তিনি এই ধরনের নাম রেকমেন্ড করেন। অনেকেই আছেন, হুম। মমতা ঠাকুর, মমতা ঠাকুর। হুম। যাদের নাম উঠে আসছে। আসলে সেই সময় কি হয়েছিল এই বিষয়টি বুঝতে হবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরেই এই যে নিয়োগের যে আইনগুলো এমন ভাবে ফ্রেম করছিলেন যাতে দুর্নীতির সহায়ক হয়। হুম। যেমন ধরুন প্রাথমিকের, আচ্ছা বলুন তো, প্রাথমিকের যারা পরীক্ষা দিয়েছে তারা কেউ বলেছিল যে আমাদের মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করবে না? হুম। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে আইন তৈরি করেছে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে না হয় মানিক ভট্টাচার্যদের। হুম। ফলে কি হবে? দুর্নীতির পথ প্রশস্ত হবে। হুম। আচ্ছা, কোনো ক্যান্ডিডেট কি বলেছিল যে ওই যে আমরা যে ওএমআরসিতে পরীক্ষা দিয়েছি, টেট 2014 দিয়েছি, টেট 2017 দিয়েছি, সেগুলোর স্ক্যান কপি রাখবে না, হুম। মিরর ইমেজ রাখবে না? হুম। তারা তারা বলেছিল যে বিশেষ সফটওয়্যার নিয়ে এসে যাতে এডিটেবল কপি রাখবে, যাতে যে যখন পয়সা দেবে সেটা এডিট করে নাম্বার বাড়িয়ে নিয়ে যায়। হুম। এইরকম সফটওয়্যার নিয়ে এসে তুমি আমাদের এই ওএমআর শিট রাখবে। কেউ তো বলেনি। হুম। এই উর্বর মস্তিষ্কের প্রয়োগ হুম। কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পদে বসিয়েছেন তারা। তা কেন করেছেন? তার পরিষ্কার অঙ্ক, তারা দুর্নীতি করতে চান বলে। হুম। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে হুম। যে কোনো অফিসে যাবেন একটা সিসিটিভি লাগানো থাকে। হুম। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছেন, অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করছেন এই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায়, কেন সেটা ভিডিওগ্রাফ হবে না? হুম। সেটা কেন প্রিজার্ভ করে রাখা হবে না? সেটা প্রিজার্ভ করতে কতটুকু জায়গা লাগে? এবং এটাই খুব স্বাভাবিক, স্বচ্ছতার জন্য তাই এটাই করা স্বাভাবিক। উচিত। আজকে স্বচ্ছতার জন্য ওএমআর শিট, তার মিরর ইমেজ রাখা, তার কার্বন কপি দিয়ে দেওয়া, হুম। মেরিট লিস্ট প্রকাশ করা হুম। উইথ ব্রেকেজ অফ মার্কস, হুম। ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট ভিডিওগ্রাফ করা, সেটা রেখে দেওয়া, যে যখন চাইবে বাবা দেখে নাও। হুম। একজন স্বচ্ছ প্রশাসক তো তাই চাইবে। এত কিছুর পরে পাত্রচারে যে জেলে গেল, মমতা ব্যানার্জির সম্পর্কে লোকে ছি ছি করছে, আজকের দিন পর্যন্ত আমি যা যা বললাম এই এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? হুম। কোনো পরীক্ষায় হয়েছে? হুম। আচ্ছা, এই রাজ্যে যে কোনো পরীক্ষা হবে তাতে মিনিমাম 20 বছর ডকুমেন্ট সংরক্ষণ করে একেবারে। রাখতে হবে। একেবারে। ডকুমেন্ট রিটেনশন রুল হুম। ফ্রেম করলেই হয়ে যায়। হুম। আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পাবেন, এই রাজ্যে পাবেন না। কেন পাবেন না? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করবেন বলে।
হুম। এখন প্রশ্ন আসতে পারে, এর আগে তো সরকার ছিল, তারা করেননি কেন? কেউ ভাবতে পারেনি যে কোন সরকারের শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়িতে খাটের তলায় 52 কোটি টাকা ঢুকিয়ে দেওয়া হলো। আপনি বলুন তো, এর আগে এই যে ধরুন প্রতি বছর এসএসসি হয় না, হুম। টেট হয় না, তা কেন হয় না জানেন? হুম। আমি ছেলে মেয়েরা আমাকে এসে বলে, যেহেতু আমি এই মামলাগুলো করি, একেবারেই। এসএসসি, টেট, কলেজ সার্ভিস কমিশন, এই নিয়োগের মামলা, সার্ভিস সংক্রান্ত মামলা, এই ট্রান্সফারের মামলা, এই মামলাগুলো যেহেতু করি, ফলে স্বাভাবিকভাবেই তারা যেহেতু চাকরি সংক্রান্ত মামলাগুলো করি, তারা আমার কাছে আসেন। তারা হুম। তারা বলেন, জানেন যে প্রতি বছর এরা এসএসসি নেয় না, তার একটাই কারণ হুম। যে প্রতি বছর এসএসসি নিলে কি হবে, আমরা এবছর পেলাম না, বা যারা পেলো না তারা ভাববে পরের বছর আবার নতুন উদ্যমে পড়াশোনা করবো, পাবো। তাহলে চাকরি কিনবে না বাজার থেকে, আর বাজার থেকে চাকরির বাজার তৈরি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকদিন যদি এসএসসি না হয় তাহলে কি হবে, ডিমান্ড সাপ্লাই স্বাভাবিক নিয়ম মেনে, হুম। যেহেতু ডিমান্ড বেশি সাপ্লাই কম, সেহেতু কি হবে, চাকরিগুলো বেশি দামে বিক্রি করতে পারবে। হুম। সেই জন্য দেখবেন প্রথমে চাকরি বিক্রি শুরু হয় 10 লাখে, তারপর 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 18 লাখ, 20 লাখ, 25 লাখ বাড়তে থাকে। হ্যাঁ, না, আমার মনে পড়ছে যত প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন শিক্ষামন্ত্রী যে এসএসসি কি দুর্গাপুজো নাকি প্রত্যেক বছর হতে হবে। ইয়েস, এসএসসি দুর্গাপুজো নয়, কিন্তু এই টেটও দুর্গাপুজো নয়। কিন্তু এনসিটি কি বলছে, এনসিটি তার গাইডলাইনে বলছে, টেট কন্ডাক্ট গাইডলাইনে বছরে অন্তত ন্যূনতম একটা টেট হতেই হবে। হুম। কোনো কোনো অনেক রাজ্য আছে 2বার 3বার টেট নেয়। হুম। আচ্ছা, যখন এসএসসি তৈরি হয় এসএসসি অ্যাক্টের মাধ্যমে, তারপরে প্রায় প্রতি বছর বামফ্রন্ট সরকারের সময় এসএসসি হতো। একেবারে। মানে রীতিমতো সেই সময় এসএসসি লোকজন উৎসবের মেজাজে দিত। এক্স্যাক্টলি, প্রতি দুর্গাপুজো জানতো না হলে প্রতি উৎসবের বছর মেজাজে দুর্গাপুজো, ছেলেমেয়েরা পরীক্ষা দিত। প্রতি বছর জানতো এসএসসি হবে, দুর্গাপুজোও হবে, মহরমও হবে, ঈদও হবে, তার সঙ্গে এসএসসিও হবে। একেবারেই। ছেলেমেয়েরা রীতিমতো উৎসবের মেজাজে। এবং শুধু তাই না, হুম। আপনাকে আমি বলি, কারণ যেহেতু যেই সময় এসএসসি হয়েছে সেই সময় শিক্ষকরা আসছেন স্কুলগুলোতে, হুম। এবং রীতিমতো তারা গর্বের সঙ্গে বলতেন হুম। যে আমরা এসএসসির মাধ্যম দিয়ে এসেছি। এই কারণেই বলতেন, এই প্রতিষ্ঠান এতটাই সুনাম অর্জন করেছিল যে একেবারে। এসএসসির মাধ্যম দিয়ে আসা শিক্ষক মানে তিনি উচ্চ মেধা সম্পন্ন শিক্ষক, তিনি যোগ্যতার ভিত্তিতে এসেছেন। কারণ দেখুন, আমি আনবায়াসড হয়েছে বলি, এই ম্যানেজিং কমিটির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে হয়তো 500 নিয়োগ ঠিক হলেও 2টো নিয়োগ হয়তো কারো হ্যাঁ, সেই ফেভারিট সম্ভাবনা ক্যান্ডিডেট থেকে যায়। হয়েছে, হয়তো যে 1997 এর আগে যে সমস্ত নিয়োগ। থেকেই যায়। ফলে দেখুন, আমি বলছি না সেখানে আর্থিক লেনদেন হয়েছে, হ্যাঁ, কিন্তু ফেভারিটিজম হয়নি, হতেই পারে। যে কোনো জায়গায় হয়নি, এ কথা তো আর জোরের সাথে কখনোই বলা উচিত নয়, বলা সম্ভবও নয়। হুম। তার কারণ গোটা রাজ্য জুড়ে উম, লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে, হুম। হাজার হাজার স্কুলে নিয়োগ হয়েছে, হুম। হাজার হাজার এমসি, হুম। তাদের মধ্যে 2-4টে যে তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের দেয়নি, সেটা তো হতে পারে না। কিন্তু সেটা ছিল ফলে ব্যতিক্রম। সেটা ব্যতিক্রম, কিন্তু সেইগুলোকে বন্ধ করার জন্য এসএসসি তৈরি। একেবারেই। এবং সেই এসএসসির মূল উদ্দেশ্য কি ছিল, একটা স্বচ্ছ নিয়োগ যেখানে যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। একেবারে। এবং তার ভিত্তিতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তারা মাথা উঁচু করে চাকরি করেছে। এবং শুধু তাই না, এসএসসির মাধ্যমে এসছি, এটা একটা গর্বের বিষয় ছিল, আমরা এসএসসির মাধ্যমে এসছি। হুম। আর এখন লোকে এসএসসির মাধ্যমে এসে চাকরি করছে, লোকে এখন কি বলে, আমরা মমতার আমলের এসএসসি না, আমরা বামেদের আমল। যারা যে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকরি পেয়েছেন, এটা বোঝাতে লোকে কি বলে যে আমরা এই আমলের একেবারেই। এসএসসি না। এমনকি তৃণমূল সমর্থক যদি কেউ হ্যাঁ, স্বচ্ছভাবে পেয়ে অবশ্যই। থাকে আমি তারাও অনেককে বলে। আমার চেম্বারে এসে বলেছে, হুম। হুম। আমার চেম্বারে এসে যে শিক্ষকরা ধরুন মামলা করতে এসে, কেউ ট্রান্সফারের মামলা করতে এসছে, হুম। হুম। কেউ অন্য হয়তো পেমেন্ট ঠিক পাচ্ছেন না সেই মামলা করতে এসছে, অনেক শিক্ষক আসেন হুম। হুম। যারা নিজেরা পরিচয় দেন, পরিচয় দিয়ে বলে আমরা এই আমলের শিক্ষক নয় স্যার, একেবারেই। আমরা আগের আমলের শিক্ষক। তো এটা বাস্তব, আপনি পাড়ায় পাড়ায় দেখুন, আমি যা বলছি একদম বাস্তব কথা। সেটা ঠিক এই জায়গায় সূত্র ধরে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইবো। আপনি একাধিকবার আমাকেই বলেছেন যে এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ কোভিড, কিন্তু সেক্ষেত্রে তাহলে কি শিক্ষা দপ্তরের অন্যান্য যে বিভিন্ন আধিকারিক, ধরুন সাব ইন্সপেক্টর অফ স্কুলস বা অন্যান্য যে সমস্ত দপ্তরে নিয়োগ, সেক্ষেত্রেও কি দুর্নীতির সম্ভাবনা রয়েছে? আপনাকে বলি WBCS এর দুর্নীতি।
একজন প্রিলিমসে ফেল করে ডাব্লিউবিসিএস পেয়েছে আচ্ছা। উত্তরবঙ্গের, হুম। কি সামথিং বর্মন না কি নাম। হুম। এবং আমি তো দুদিন আগে একটা কথা শুনে অবাক হয়ে গেলাম, সে একজন ডাব্লিউবিসিএস অফিসার। হুম। সে আমায় বলল যে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই যোগাযোগ, সে নাকি সে উত্তরবঙ্গ থেকে রীতিমতো হুম। মানে এক্সকট করে আসে আচ্ছা। কোন একটা জায়গার ভিডিও বা সামথিং, আচ্ছা। সে নাকি রীতিমতো এক্সকট করে আসে আচ্ছা। এবং এসে সরাসরি কালীঘাটে দেখা করে মমতা ব্যানার্জির সাথে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি কোন যাদের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করা হয়েছে তাদের কি প্রতিক্রিয়া এ দর্শক ইতিমধ্যেই জানেন। যেমন ভারতী ঘোষ বলেছেন যে আমি অনেককেই সাহায্য এবং করেছি। তার সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এটা জানার পরেও, কারণ সে আমাকে বলেছে হুম। এই এই ডাব্লিউবিসিএস অফিসারদের ট্রেনিং হয়েছে, হ্যাঁ। ট্রেনিং সেন্টারে যিনি ট্রেনিং দিচ্ছিলেন, হ্যাঁ। তো যে এক ভদ্র মহিলা ট্রেনিং দিচ্ছেন, তিনি একজন অফিসার, সরকারি আধিকারিক। হ্যাঁ। তো সেই ছেলেটিকে বলেছে যে তুই যদি এটা মানে লিখতে পারিস এক লাইন, তাহলে আমি চাকরি ছেড়ে দেবো। আচ্ছা। মানে ট্রেনিং সেন্টার আরো 5টা ডাব্লিউবিসিএস অফিসার আছে সেখানে ট্রেনিং নিচ্ছে। হ্যাঁ। তো সেই কথা বলার পরে হ্যাঁ। সেই দিন রাত্রের মধ্যে সেই যে ভদ্রমহিলা বলেছিলেন, সেই দিন রাত্রের মধ্যে সেই ভদ্রমহিলাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। মানে বুঝতে শুধু পারছেন? দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতিযুক্ত তার নিয়োগ মানে না, বুঝতে তার পারছেন যে অসম্ভব যে ক্ষমতা। দুর্নীতি, তার অসুবিধা, হ্যাঁ একদম এবং শুধু বলতে যে সরাসরি এসে সরাসরি দেখা করে দুটো ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। এখন ব্যাগের মধ্যে কি আছে লোকে জানে, কেউ জানে না। বলতে অত্যন্ত খারাপ লাগে, কারণ প্রত্যেকেরই সামাজিক অবস্থান আছে। সব থেকে বড় কথা পেটের ভাতের প্রশ্ন। মানে কিন্তু ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে যদি এই জিনিস হয়ে থাকে, মানে বুঝতে পারছেন। তাহলে 2011 সালের পরবর্তী যে কোনো নিয়োগ, অনেকে যেমন বলছেন 2012 সালের নিয়োগে যেমন আরো বেশি দুর্নীতি না না, সম্ভাবনা। দেখুন ডাব্লিউবিসিএস এর এরকম দুর্নীতি হয়েছে হুম। এবং তার সাথে সরাসরি মমতা ব্যানার্জি মানে যোগাযোগ রাখেন। আচ্ছা। এই দুর্নীতিগুলো সব মমতা ব্যানার্জি করিয়েছে। আসলে বাজার থেকে টাকা তুলেছে, কিছু এজেন্ট ছেড়েছিল, বাজারে বড় এজেন্ট, তারা আবার ছোট এজেন্ট নিয়োগ করেছে। আমার সেই এটা কবিতাটার পুরোটাই কথা মনে দুর্নীতি পড়ছে। চক্র চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী, আমার সেই কবিতাটার কথা মনে পড়ছে, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মাফ করবেন কথাটা ভারতের প্রসঙ্গ তুলে আনতে বাধ্য হলাম, কিন্তু বিজেপি এবং তৃণমূলের নেতারা তো যৌথভাবে এখানে একটা বলতে পারেন একই বাড়ির দুটো ঘর, হ্যাঁ। ওরা কখনো এ ঘরে বসবাস করে, কখনো ও ঘরে বসবাস করে। যা এক, আসলে গোডাউন এক, হ্যাঁ। দুটো আলাদা শোরুম। হ্যাঁ। প্রোডাক্ট এক, শোরুম দুটো আলাদা। তাহলে কি আপনাদের মুভ করার ক্ষেত্রে তো আরো সুবিধা হলো, মানে আপনারা কি সিবিআই এর কাছে তাহলে থ্যাঙ্কফুল? দেখুন, আমাদের তো কিছু করার নেই। আমাদের দেশের যে আইনগত কাঠামো, হ্যাঁ। সেই আইনগত কাঠামোয় আইদার তদন্তকারী সংস্থা বলতে আইদার রাজ্যের তদন্তকারী সংস্থা অথবা কেন্দ্রের তদন্তকারী সংস্থা। আদালতের তো নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নয়। আমরা কোর্ট মনিটর তদন্ত করে সর্বাধিক যেটা করতে পারি, যাতে তদন্ত প্রক্রিয়ায় হ্যাঁ। যাতে যতটা সম্ভব আদালত মনিটর করতে পারে। কিন্তু তদন্ত তার অর্থ এই নয় যে আদালত গিয়ে তদন্ত করবে। একেবারে আদালত গিয়ে মানে তদন্ত করে দেখবে যে কার বাড়িতে টাকা সেই আছে, কোথায় নেই, সেই টাকা নিয়ে কি করা হয়েছে। এটা তো করতে হবে তদন্তকারী সংস্থাকে। দেখুন, আমি মনে করি, এটা আমার নিজস্ব বিশ্বাস, হুম। যে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে হুম। এবং যদি জনগণের মধ্যে রাজনৈতিক আদর্শবোধ এবং রাজনৈতিক শিক্ষা না থাকে, হুম। তাহলে এই ধরনের দুর্নীতি কখনোই আটকানো সম্ভব নয়। হ্যাঁ, আমরা কিছুটা আঘাত করতে পারি, কিছুটা লড়তে পারি, লড়ে কিছু দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সর্বোচ্চ সমূলে উৎপাদিত করতে হুম। জনগণকে ভূমিকা নিতে হবে। কারণ আপনি নির্বাচিত করবেন পার্থ চট্টোপাধ্যায়কে, হুম। নির্বাচিত করবেন মানিক ভট্টাচার্যকে, হুম। নির্বাচিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, হুম। নির্বাচিত করবেন নরেন্দ্র মোদীকে, হুম। দিয়ে ভাববেন এ দেশে এ রাজ্যে কোনো দুর্নীতি হবে না। আপনি নির্বাচিত করবেন অমিত শাহকে, হুম। দিয়ে ভাববেন জয় শাহের সম্পদ বাড়বে না, হুম। আপনার সন্তানের সম্পদ বাড়বে। জয় শাহের মানে অমিত শাহের সন্তান ওই তরবারি নিয়ে নেচে বেড়াবে, আর আপনার সন্তান সুশিক্ষা পাবে। আমার একেবারে একদম শেষ প্রশ্ন একটা আমি করব। আমরা সাংবাদিকতার খাতিরে আমাদেরকে খবর রাখতে হয়, মনেও রাখতে হয়, আমাদের স্মৃতি অত্যন্ত জোরালো। গত বছর কুণাল ঘোষ, মাননীয় কুণাল ঘোষ
প্রাক্তন সাংসদ এবং তৃণমূলের মুখপাত্র, তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আপনি অপরিমিত অর্থের বিনিময়ে মামলা করছেন এবং ছেলেমেয়েদেরকে বঞ্চিত করছেন। আজকে কি বলবেন? প্রথম কথা বলি যে আমার পেশায় আমি যে পরিমাণ অর্থ অর্জন করি হুম। বা অর্থ নিই, যে হুম। পরিমাণ অর্থ পাই আর কি, হুম। আমার পেশায় এরকম অনেক ব্যক্তি আছেন হ্যাঁ। যার আমার থেকে কয়েক গুণ অর্থ নেন। হুম। এবং সরকারি টাকা। এবং আমি তো সেদিনই কুণাল ঘোষকে বলেছিলাম বা ওর দলকেও বলেছিলাম, কারণ পরের দিন কুণাল ঘোষ যে পত্রিকায় কাজ করেন, আমি নাম করেই বলছি, প্রতিদিন পত্রিকায় তারা নিউজ করেছিল, তৃণমূল কংগ্রেস বলে নিউজ করেছিল, তৃণমূল কংগ্রেস ফিরদৌস সাহেব এই কথা বলেছে। তো আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি কত টাকা আয় করেছি, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন আছে, আর আমার মানে অ্যাকাউন্টে কত টাকা আছে, কত কি আছে, সহজেই আমার প্যান নাম্বার দিলে এখন মিনিটের মধ্যে পেয়ে যাবেন। একেবারেই। আর রাজ্য সরকার আমার করা মামলা, আমি আইনজীবী হিসাবে যতগুলো সিবিআই করেছি, ইডি করেছি, অন্য সমস্ত মামলার কথা বলে যান, সেই মামলায় সিবিআই ইডি তদন্ত আটকাতে কত টাকা খরচা করেছে সেই তথ্য দেবে। আর আমার কাছে মক্কেল এসে আমাকে টাকা দেয় বা হোয়াটসঅ্যাপ, হুম। সেটা তো আমার যে পেশাগত দক্ষতা, সেই একেবারেই। দক্ষতার উপর ভিত্তি করে দেয়। একেবারেই। আমার পেশাগত দক্ষতা যা, সেটার উপর ভিত্তি করে মক্কেল আমার কাছে আসে এবং তারা আমার ফিস দেন। হুম। এটাই স্বাভাবিক। আমি যদি মক্কেলের কাছে পেশাগত ফিস না নিই, তাহলে তো আমাকে হয় চাকরি চুরি থেকে পয়সা আয় করতে হবে, নয় গরু চুরি থেকে আয় করতে হবে, নয় বালি চুরি থেকে আয় করতে হবে। হ্যাঁ। খুব স্বাভাবিকভাবেই আমি পেশা থেকে আয় করি এবং সেই আয়ের টাকা থেকে আমি আমার জীবন ধারণ করি, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তারা বলবে যে আমি যে আইনজীবী হিসেবে যে পেশায় ছিলাম, সেই মানে যে মামলাগুলোতে ছিলাম, যেখানে সিবিআই এবং ইডি তদন্ত অন্য সমস্ত কথা বলে যান, সেখানে কত টাকা তারা ব্যয় করেছেন, রাজ্য সরকারের কত টাকা, পাবলিক জনগণের পয়সা, জনগণের করের টাকা, এই তথ্য কি দেবেন? হ্যাঁ। আর আমি একটা কথা বলি, দেখুন, যে এই আয়ের কথা বলছেন তো, হ্যাঁ। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, ওরা যদি বলেন যে এই ধরনের মামলায় থাকলে একটিও অর্থ নেওয়া যাবে না, হ্যাঁ। আমি বলবো যে তাহলে কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, হ্যাঁ। মানে এমন কোনো, আমি এই ধরনের মামলার ক্ষেত্রে বলি, এই যে ধরুন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি, এসএসসি নিয়োগ দুর্নীতি, এমন কোন সিনিয়র আইনজীবী পাবেন না, হ্যাঁ। হাতে গোনা হয়তো দু চারজন বাদ দিয়ে, যে যারা এই মামলায় অ্যাপিয়ার করেনি। সে কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত একেবারেই। যত লিগাল লুমিনারিজ আছে, হ্যাঁ। যত লিগাল ইগাল আছে, আপনি যে উপমায় ব্যবহার করুন না কেন, হ্যাঁ। তারা সবাই আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করেছে। হ্যাঁ। হ্যাঁ। আমি বিকাশবাবু আর্গুমেন্ট করেছি, আমাদের বিরুদ্ধে গোটা সুপ্রিম কোর্ট বার অ্যাপিয়ার করেছে, হুম। হুম। লাইন দিয়ে অ্যাপিয়ার করেছে। তারপরেও সিবিআই তদন্ত টিকিয়ে রেখেছি, তারপরেও ইডি তদন্ত টিকিয়ে রেখেছি, তারপরেও রাজ্য সরকারকে মামলা হারিয়েছি, তারপরেও এই যে ডিএ মামলা থেকে শুরু করে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সিবিআই ইডি তদন্ত আটকাতে কত টাকা খরচা করেছে, হ্যাঁ। কে আর্গুমেন্ট করেছে? আমি আর বিকাশ গিয়ে আর্গুমেন্ট করে এসেছি। আর হাজার লাইন দিয়ে অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়ে কত টাকা সরকারের কোষাগার থেকে ব্যয় করেছে, জনগণের টাকা ব্যয় করে সেটা আটকাতে ব্যর্থ হয়েছে। এই পরাজয়ের দায় মমতা ব্যানার্জি নেক, যে এই ফিরদৌস এবং বিকাশ ভট্টাচার্যের কাছে এই পরাজয়ের দায় নিলাম, বলুক। ও তো নিজেও তো এলএলবি দাঁড়িয়ে যাক, ওকে আহ্বান করছে দাঁড়িয়ে যাবে আমাদের বিরুদ্ধে, তো লাইন দিয়ে দাঁড় করিয়ে দাও, দাঁড়িয়ে যাবে। অনেক ধন্যবাদ শামিম দা, কথা বলার জন্য অনেক ধন্যবাদ।